হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের পরিবেশ বিজ্ঞান টিচার। আজকে আমরা দেখে নেব স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের গ্র্যাভিটির যে পার্টটুকু বাকি ছিল, মাধ্যাকর্ষণ। অ্যাকচুয়ালি স্পর্শ মাধ্যাকর্ষণ যে পার্টটা বাকি ছিল তার পার্ট 2 দেখে নেব আমরা। চলো, তো আমাদের প্রথম টপিক হচ্ছে অভিকর্ষ অ্যান্ড মহাকর্ষের প্রবাহের গতি। অভিকর্ষ আগে পড়লাম, এর আগে লেসনে পড়ে নিয়েছি যে অভিকর্ষ মানে যেখানে পৃথিবী আর একটা বস্তুর মধ্যে যে মাধ্যাকর্ষণ যে টান হবে সেটাকে বলে অভিকর্ষ বল। আর মহাকর্ষ হচ্ছে এই ইউনিভার্সে যে কোনো দুটো বস্তুর মধ্যে যে সমান মানের যে অ্যাট্রাকশন আকর্ষণ বল সৃষ্টি আকর্ষণ বল হয় বা থাকে সেটাকে বলা হয় মহাকর্ষ বল। এর প্রভাবে গতির সৃষ্টি হয় বস্তুতে, তাই না? এই পেনটাকে যদি উপর থেকে ফেলি, এতটা উপর থেকে ফেলি, নিচে পড়ে যাচ্ছে, পড়ছে নিচে নিচে পড়ে যাচ্ছে। কেন পড়ছে? এটা যদি ফোর্স আমি তো কোনো ফোর্স প্রয়োগ করি না, ইসের পেন্টের উপর কোনো ফোর্স প্রয়োগ করিনি, বাট তাও নিচে পড়ছে। নিচে পড়ছে এই কারণে, কারণ পৃথিবী এই পেনটাকে অভিকর্ষ বল দ্বারা টানছে, এবার নিচে পড়ছে, প্লাস কন্টিনিউ সেম ফোর্স দ্বারা টানতে থাকছে, ফলে এর ত্বরণও বাড়তে থাকছে। ত্বরণ বাড়ছে না, গতিবেগ বাড়ছে, ত্বরণ সেম থাকছে। পৃথিবীর ক্ষেত্রে পৃথিবী কোনো বস্তুকে যদি যে বল দ্বারা আকর্ষণ করে সেটা বলে অভিকর্ষ বল। এই বলের ফলে যে ত্বরণ উৎপন্ন হয় সেই ত্বরণের মান প্রত্যেকে সেম থাকে, আর এটা মাসের উপর ডিপেন্ড করে না। এটা দেখে নিচ্ছি পারে না যে অভিকর্ষ ত্বরণ কাকে বলে। প্রথমে আছে যে অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় অভিকর্ষ বলের প্রভাবে, নট মহাকর্ষ, কারণ আমরা অভিকর্ষ ত্বরণ পড়ছি পৃথিবীর ক্ষেত্রে পড়ছি, আর্থের ক্ষেত্রে পড়ছি আমরা। এটা আর্থ, আর্থ মানে হচ্ছে পৃথিবী। অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। জি, ফার্স্ট চ্যাপ্টার আমরা পড়ছিলাম যে জি এর মান কত হয়, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে এসআই তে, আর সিজিএস হচ্ছে 9.8 না 981 সেমি পার সেকেন্ড স্কয়ার। ওকে, এটাকে জি দ্বারা প্রকাশ করা হয় অভিকর্ষ ত্বরণকে। দেখো এই ক্ষেত্রে, যেটা পেনের ক্ষেত্রে দেখালাম আমি, যে একটা বস্তু ছেড়ে দিলে নিচে দিকে পড়ে যাচ্ছে, প্লাস এর গতিবেগ বাড়তে থাকছে। এক্ষেত্রে দুটোতে সেমি দেখানো হয়েছে। একটা বস্তু ছেড়ে দিলাম, তার গতি বাড়তে থাকছে কারণ নিচের দিকে একটা ফোর্স কাজ হচ্ছে, ফোর্সের ফলে ত্বরণ সৃষ্টি হচ্ছে। ও কারণে বস্তুটা যখন নিচে পড়ছে তার গতিবেগ কন্টিনিউ বাড়তে থাকছে। 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তার মান হচ্ছে 9.8 নিউটন। এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখেছি একবার, তবে দেখে না যে 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল আকর্ষণ করছে, আকর্ষণ F equal to G m1 m2 বাই আর স্কয়ার, যে সূত্রটা ছিল ওখান থেকে এটা আসছে। তো এটা আকর্ষণ করছে, তার মান হচ্ছে 9.8 নিউটন। F equal to m into a। আর এক্ষেত্রে এ আমরা লিখবো জি দ্বারা প্রকাশ করা, জি এর মান হচ্ছে 9.8 নিউটন, সরি নিউটন না, মিটার পার সেকেন্ড স্কয়ার হবে এসআই তে। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তু, আর এখানে ভরের মান বসাও এফ, এই ভরের মান বসাও 1 কেজি, 1 ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখান থেকে কত উত্তর আসছে, 9.8 নিউটন। এবার আসছে যে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তার মান হচ্ছে 9.8 নিউটন। চাঁদে গড় অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর গড় অভিকর্ষ ত্বরণের 1/6 গুণ। এটা গুণ এখানে হবে। একের 6 গুণ পৃথিবীর গড় অভিকর্ষ ত্বরণের মান, চাঁদের গড় অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/6 গুণ। এর মানে কি? এর মানে এটা বলতে চাইছে 1/6 গুণ মানে হচ্ছে 9.8, এর সাথে 1/6 গুণ করে দাও, যে মানটা আসবে সেটা হচ্ছে চাঁদের গড় অভিকর্ষ ত্বরণ। যেহেতু চাঁদের গড় অভিকর্ষ ত্বরণের পৃথিবীর তুলনায় 1/6 গুণ মানে কম, নিশ্চয়ই অনেক কম। তাহলে যদি আমরা চাঁদে কোনো বস্তুকে 1 কেজি ভরের যে বস্তুটা আছে, এখানে পৃথিবী একে টানছিল 9.8 নিউটন ফোর্স দ্বারা, ওটা যদি চাঁদে চলে যায় ওটা চেঞ্জ হয়ে যাবে, এবং সেটা এটা আসবে 1 ইন্টু 9.8 ইন্টু 1/6, এটা আসবে। মানে
যে বস্তুটাকে আমাদের পৃথিবীর তুলতে খুবই কষ্ট হচ্ছিল, আমরা যদি চাঁদে গিয়ে সেটা তুলে কোনো কিছু মনেই হবে না, কারণ 1/6 ওজন তার কমে যাবে। এই কারণে নিউটনের গতিসূত্র অনুযায়ী বল ভর ত্বরণ F সমান m ইন্টু a, তাহলে কোনো বস্তুর উপর অভিকর্ষ ত্বরণ বলের প্রভাব কত হওয়া উচিত, বলের প্রভাবে কত ত্বরণ হওয়া উচিত, এটা জিজ্ঞেস করেছে যে অভিকর্ষজ বলের প্রভাবে কোনো বস্তু ত্বরণ কত হওয়া উচিত। তো আমরা যেহেতু ফোর্স বলা আছে, ফোর্স যে সূত্র এটা আছে না, জি m1 m2 বাই আর স্কয়ার, এই সূত্র থেকে ফোর্সের মানটা আমরা জানি, ওটা বলে দিয়েছে, সেটাকে এফ ধরা হয়েছে। কারণ বলেছে ত্বরণ কত হওয়া উচিত, ত্বরণ ইকুয়াল টু কি ছিল, সরি ফোর্স ইকুয়াল টু কি ছিল, এফ ইকুয়াল টু এম ইন্টু এ, ত্বরণ ত্বরণ কি হবে, এ ইকুয়াল টু এফ বাই এম। এটাকেই জি দ্বারা প্রকাশ করা হয়, এই এ কে জি দ্বারা প্রকাশ করা হয়, যার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এসআইতে। আর এই মানটা আসছে এইভাবে যে পৃথিবী আমাদেরকে ফোর্স দ্বারা টানছে, তো সেই ফোর্সের মান কত, আর আমরাও সেই সেম ফোর্স দ্বারা পৃথিবীকে টানছি, এফ ইকুয়াল টু জি আমার হেম মানে আমার মাস প্লাস ইন্টু পৃথিবীর মাস বাই আর স্কয়ার। এখানে কার ত্বরণ বের করতে বলেছে, পৃথিবী আমাকে ফোর্স দ্বারা টানছে, তো তাহলে আমার ত্বরণ বের করতে হবে, পৃথিবী যে ফোর্স দিয়ে আমাকে টানছে ওই ফোর্সের প্রভাবের ফলে আমার বডিতে একটা ত্বরণ উৎপন্ন হচ্ছে, সেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করছি। তো সেই ত্বরণ বের করতে হলে কি করতে হবে, মাস দিয়ে ভাগ করতে হবে, এটা ফোর্স জানি, আর এফ ইকুয়াল টু কি জানি আমরা, এম ইন্টু এ। ত্বরণ বের করতে হলে একে জি লিখবো, জি ইকুয়াল টু এফ বাই আমার মাস দ্বারা ভাগ করতে হবে, তাহলে এখানে মাস দ্বারা ভাগ করলে আমি ত্বরণ পেয়ে যাবো। অতএব এ ইকুয়াল টু জি ছোটদের এম ইন্টু বড়দের এম মানে পৃথিবীর মাস বাই আর স্কয়ার ইন্টু আমার মাস কত, সেটা কেটে দিলাম, দুটো কেটে যাচ্ছে, তাহলে অতএব জি ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। দেখো এখানে মাসটা কেটে যাচ্ছে, যে বস্তুটা ত্বরণ মানে যে পেনটা ফেলছি বা কোনো একটা বড় বস্তুকে নিচে ফেলছি, তার যে ত্বরণ উৎপন্ন হচ্ছে পৃথিবীর বলের প্রভাবে, তার সেই বডিতে যে ত্বরণ উৎপন্ন হচ্ছে তার মান কিন্তু ওই বস্তুর মাসের উপর ডিপেন্ড করে না, এটা মাস ইন্ডিপেন্ডেন্ট একটা রাশি। জি অভিকর্ষ ত্বরণ একটা মাস ইন্ডিপেন্ডেন্ট রাশি, মানে ওই বস্তুর মাসের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে পৃথিবীর মাসের উপর বা কোনো যে গ্রহতে আমরা যাচ্ছি তার মাসের উপর, বা চাঁদে যদি থাকি তো চাঁদের মাসের উপর ডিপেন্ড করে যে অভিকর্ষ ত্বরণ তার কত হয়। তার পৃথিবীর অভিকর্ষ ত্বরণ এটা সলভ করলে আসে 9.8 নিউটন মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তারপর কি বলেছে, 1 কেজি ভরে কোনো বস্তু পৃথিবী যে পরিমাণ বল দ্বারা টানে আকর্ষণ করে তার মান 9.8 নিউটন। এটাকে যদি আমরা 1 কেজি দিয়ে গুণ করে দিই তাহলে ফোর্স পেয়ে যাবো, সেটা হচ্ছে 9.8 নিউটন আসে। একটু দেখালাম, কোন বস্তুর ভর 3 কেজি হলে তার ওজন, এক মিনিট এটা মুছে দিই, কোন বস্তুর ভর 3 কেজি হলে তার ওজন কত হবে, ওজনের ফর্মুলা কি ছিল, ওজন ইংরেজি হচ্ছে ওয়েট, ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি, ভর ইন্টু পৃথিবী টানছে তো না, তা পৃথিবীর জন্য ওজন বের করতে হবে, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কত ছিল, পৃথিবীর জন্য এটা একটা ইউনিভার্সাল, পৃথিবীর জন্য পৃথিবীর ক্ষেত্রে এটা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা সব জায়গায় সেম থাকবে প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে, কারণ একটু দেখলাম ওটা বস্তুর মাসের উপর ডিপেন্ড করে না, পৃথিবীর মাসের উপর ডিপেন্ড করে। তো 9.8 দ্বিগুণ করে দিলাম, তাহলে কত হচ্ছে 3 8 24 4 3 9 27 29.4 নিউটন। এই বস্তুটাকে যদি আমরা চাঁদে নিয়ে যাই তাহলে এটাকে 1/6 দিয়ে গুণ করতে হবে, তাহলে যে মানটা আসবে ইন্টু 1/6, এখানে একটা সামথিং একটা মান আসবে, পয়েন্ট আসবে অবশ্য, বাড়িতে তোমরা হিসাব করে নিয়ে এটা জিনিসটা কি হবে, 1/6 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা হবে ওর ওই বস্তুর চাঁদে ওজন, যে বস্তুটার ওজন এটা ছিল যে 29.4 নিউটন, পৃথিবীতে 3 কেজি ভরের একটা বস্তুর ওজন ছিল 29.4 নিউটন, সেটাকে যখন চাঁদে নিয়ে যাই সেটাকে 1/6 দিয়ে গুণ করে যে মানটা আসবে সেটা হবে ওর চাঁদের ওজন। ওকে, এখানে লেখা আছে যে পৃথিবীর সবস্থানে আর এর মান কি সমান, তাহলে পৃথিবীর সবস্থানে জি এর মান কি সমান, পৃথিবীর সবস্থানের বস্তুর মান কি সমান। এখানে 3টে কোশ্চেন আছে যে পৃথিবীর সব জায়গাতে আর মানে কি ব্যাসার্ধ, এটা গোল, এটা পৃথিবী ধরো, এটা ওকে, এটা পৃথিবী ধরো, ধরে নিচ্ছি পৃথিবী, এটা আর্থ, এর যে ব্যাসার্ধ ব্যাস এটা, আর এটা হচ্ছে ব্যাসার্ধ আর,
এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, দুটো আর লিখলাম। এই আর এর মান বলছে যে পৃথিবী সব জায়গায় সমান। পৃথিবীর আকৃতি আসলে কিরকম, কি গোল, পুরো কি সার্কেল? না, পুরো সার্কেল না। পৃথিবীর আকৃতি হচ্ছে পৃথিবীর মতো, সেই জিওয়েডের মতো, মানে একদিক দুই মেরু অঞ্চল চাপা, আর এই যে নিরক্ষীয় অঞ্চল সেটা একটু স্ফীত টাইপের, না এরম টাইপের হালকা। বুঝে নাও, এই প্রান্তে আর বেশি হয়, আর এখানে এই জায়গাটার ক্ষেত্রে, এই যে মেরু অঞ্চলের ক্ষেত্রে আর কম হয়। তাই পৃথিবীর প্রত্যেকটা জায়গায়, সব জায়গায়, সব স্থানে আর এর মান সমান নয়। এটা উত্তর হবে, পৃথিবীর সমস্ত জায়গায় আর এর মান সমান নয়। যদি আর এর মান সমান না হয়, তা জি এর মান কি সমান হবে? না, জি ইকুয়াল টু কি ছিল? জি পৃথিবীর মাস বাই আর স্কয়ার। পৃথিবীর যদি আর, যেহেতু আর এর মান সমান না, তাই পৃথিবীর জি এর মান প্রত্যেকটা জায়গায় সমান হয় না, কারণ আর এর সঙ্গে সেটা চেঞ্জ হতে থাকবে। আর এর সাথে সম্পর্কযুক্ত তো। আর পৃথিবীর সব স্থানে বস্তুর ওজন সমান নিশ্চয়ই সমান হয় না, কারণ বস্তুর ওজন কখন সমান হয়? যদি জি সব জায়গায় সেম থাকে, কারণ আর চেঞ্জ হচ্ছে, যেহেতু জি সমান না, তাই বস্তুর এম জি সমান হবে না, মানে ওজন প্রত্যেকটা জায়গায় সমান হবে না। যেখানে আর কম সেখানে জি এর মান বেশি, তাহলে কোনো মেরু অঞ্চলে কোনো বস্তুর ওজন বেশি হয়, আর নিরক্ষীয় অঞ্চলে একটু কমই হয়। এরপরে আছে গ্যালিলিওর পরীক্ষা। আমাদের এর আগে একটা কথা বলি, যে তুমি একটা কাগজের টুকরো উপর থেকে ছেড়ে দাও, আর একটা কয়েন ছেড়ে দাও তুমি উপর থেকে, দেখবে কয়েনটা আগে নিচে পড়ে যাচ্ছে, আর তার অনেকটা পরে কাগজটা নিচে পড়ছে, খুব আস্তে 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 ঘুরিয়ে 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 আস্তে আস্তে পড়বে নিচে ওটা। এটা কেন হয়? অ্যাকচুয়ালি আমরা তো কি দেখলাম, যে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা দেখলাম যে মাসের উপর ডিপেন্ড করে না বস্তুর। কই মাসের উপর ডিপেন্ড করছে না তো, তবু খের এরকম কেন হচ্ছে যে ইটা কয়েনটা আগে পড়ে যাচ্ছে আর কাগজের টুকরোটা পরে পড়ছে, যেহেতু এটা সেম, তাও কেন এরকম হচ্ছে? এটা এই কারণে হয়, আমরা এর আগের চ্যাপ্টারে পড়ছিলাম যে প্লবতা নামে একটা জিনিস আছে, যে প্রবাহীর প্লবতা, যে প্রবাহিতে তরল বা গ্যাসে কোনো পদার্থকে, কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই তরল মানে প্রবাহীটা ওই বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যেটা প্লবতা বলা হয়। আর ওই প্লবতার কারণেই যে এটা ছিল, কাগজের টুকরোটা ছিল, ওই প্লবতার কারণে অত ধীরে ধীরে পড়ছিল। আর ইসের যে কয়েন ছিল, যে লোহার যে তৈরি যে কয়েনটা ছিল মেটালের তৈরি, ওটা অত স্পিডে পড়ছিল। এবার তুমি কি করো, এক্সপেরিমেন্টটা করার জন্য ওই সেম কাগজের টুকরোটাই একটা ইসের উপর রাখা দাও, যেমন এখানে রাখা হয়েছে, কয়েনের উপর রাখো, আর একটা কয়েন, আর একটা খালি কয়েন নাও, এবার ছেড়ে দাও, দেখো দুটো একসাথে প্রায় প্রায় একসাথে পড়বে, একসাথে পড়বে ওটা। ওই পরীক্ষাটাই করেছিলেন আমাদের গ্যালিলিও স্যার, একজন বিজ্ঞানী ছিল। তো গ্রিসের একজন দার্শনিক ছিল অ্যারিস্টটল। অ্যাকচুয়ালি উনি তখনকার সময়কার একজন ফেমাস দার্শনিক ছিল, বিখ্যাত দার্শনিক ছিল। তো ওনার কথা সবাই মানতো। ওনার ধারণা ছিল যে, যেটা আমরা অ্যাকচুয়ালি বললাম একটু আগে, যে কাগজের টুকরো পরে পড়বে, যদি বস্তু ভারী কম হয় তাহলে সেটা পরে পড়বে, আর যদি বস্তুর ভার যদি বেশি হয় তাহলে সেটা আগে পড়ে যাবে। এই ধারণা তখন খুব প্রচলিত ছিল। তো ওই সময় কি করলো, যে প্রেসার যে হেলানোর যে মিনারটা আছে না, ওর উপর একটা এক্সপেরিমেন্ট করেছিলেন উনি, যে একটা কাঠের তৈরি গোলক আর একটা লোহার তৈরি গোলক ছিল না, ওটাকে তিনি ফেলেছিলেন এখান থেকে, সে লোকে দেখেছিল প্রায় সেটা একসাথেই পড়ছিল। অ্যাকচুয়ালি পার্থক্যটা হয় এই কারণে, বস্তুর প্লবতা বলের কারণে। ওর যেহেতু প্রবাহীর প্লবতার কারণে হয় ওটা। প্রবাহী একটা প্লবতা বল প্রয়োগ করছে কাগজটাকে বা কোনো পাতলা বস্তুকে, আর ওই প্লবতা এর ক্ষেত্রে বেশি কাজ হচ্ছে না যখন মেটালের বস্তু নিয়ে আসছে, কারণ ওর এমজি নিজেই কাজ করছে তো। আর জি তো সবার ক্ষেত্রে সেম, তাই অতএব কোনো বস্তু যেটা ওদের উপর থেকে ফেললে ওদের যে হাইটের ডিফারেন্স হচ্ছে, মানে পরে পড়ছে টাইমের যে ডিফারেন্স হচ্ছে, ওটা অ্যাকচুয়াল কারণ হচ্ছে প্লবতার কারণে হয়। কারণ জি সবার ক্ষেত্রে সেম থাকে। এটার জন্য বায়ুশূন্য কোনো স্থানে সেম পরীক্ষাটা করি, বা কোনো কাচের বদ্ধ কোনো ঘরে করি যেখানে বায়ুশূন্য স্থান, তো সেখানে দেখা যাবে কাগজের টুকরোটা আর কয়েনের টুকরোটা একসাথে পড়বে। তো গ্যালিলিও যেটা পরীক্ষাটা করেছিলেন, পরীক্ষার পরে তো কিছু কনক্লুশন আসে না। এর আগে আমরা দেখছিলাম যে প্রত্যেকটা নিউটনের গতিসূত্র পড়ার পরে বা মহাকর্ষ সূত্র পড়ার কনক্লুশন এসেছিলাম। তো উনিও কনক্লুশনে এসেছিলেন, সিদ্ধান্তে এসেছিলেন, যে তিনটে সিদ্ধান্ত এবার দিয়ে গেছেন। আর তার আগে বলি যে অবাধে পতনশীল বস্তু কাকে বলে? অবাধে, অবাধে মানে যার পেছনে কোনো বাধা নেই, বস্তুটাকে ছেড়ে দিলেই মাটিতে পড়ে যাচ্ছে। এই যে পেনটা আমি ছেড়ে দিচ্ছি এক্ষুনি, দেখো মাটিতে পড়ে যাচ্ছে, এ কেউ বাধা দিল না। যখনই আমি এখানে বাধা দিয়ে দেবে হবে, আর নিচে পড়বে না এটা, কারণ বাধা দিয়েছি বলে। এই বস্তু নিচে পড়ে যাচ্ছে না, কোনো বাধা থাকছে না, এই বস্তু যখন পড়ছে, এই বস্তুটাকে তখন বলছি আমরা অবাধে পতনশীল বস্তু, কারণ একে
বাধা মতো কোনো ফোর্স নেই এখানে, তাই বলা হয় সেটাকে অবাধে পতনশীল বস্তু। তাই অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও স্যার 3টে কনক্লুশন দিয়েছিলেন, সেটা হচ্ছে একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু সমান দ্রুততায় নিচে নামে। মানে যত স্পিড বলতে যেটা বলছিলাম একটু আগে, যে একটা লোহা তৈরি কয়েন আর একটা কাগজের টুকরো সমান দ্রুততায় মানে সমান স্পিডে নিচে নামবে। নেক্সট, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকবে। ফোর্স বাড়ছে, ফোর্স আছে নিচে, ফোর্স কাজ করছে। এফ ইকুয়াল টু কি ছিল, এম ইন্টু এ ইকুয়াল টু কি এফ বাই এম, এটা সেম, অ্যাক্সিলারেশন সেম হবে, ফোর্স সেম, মাধ্যাকর্ষণ শক্তিও সেম থাকবে না। একটা ভরের মাস তো চেঞ্জ হবে না, বস্তুর ভর তো চেঞ্জ হবে না, তার ফলে ওই কারণে আর ফোর্সও চেঞ্জ হবে না, আর অ্যাক্সিলারেশন চেঞ্জ হবে না, কারণ অ্যাক্সিলারেশন হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বস্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে। বেগ কেন বাড়ছে? বেগ কি ছিল? বেগ হচ্ছে গতি, বেগ হচ্ছে a ইকুয়াল টু ভি বাই টি। সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। আর এখানে ত্বরণ তো আছে, ত্বরণ তো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ত্বরণ তো জিরো না, ত্বরণ কিছুটা আছে। ত্বরণ কাকে বলে? বেগ বৃদ্ধি হচ্ছে বলে ত্বরণ হয়। আর যদি ত্বরণ আছে বলেই পৃথিবীর অভিকর্ষ ত্বরণ আছে বলে ওর বেগ বৃদ্ধি হবে। বেগ বৃদ্ধির এই কারণ হচ্ছে নিচে একটা ফোর্স কন্টিনিউ লাগতে থাকছে, আর ফোর্স লাগার ফলে ত্বরণ সৃষ্টি, ফোর্স লাগার ফলে একটা কনস্ট্যান্ট ত্বরণ উৎপন্ন হচ্ছে। ওই কনস্ট্যান্ট ত্বরণের ফলে প্রত্যেক সেকেন্ডে এর বেগ বৃদ্ধি পেতে থাকবে। প্রত্যেক সেকেন্ডে এর বেগ বৃদ্ধি হবে তোমার 9.8 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পেতে থাকবে প্রত্যেক সেকেন্ডে। সেটা লেখা আছে যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে। আর 3 নম্বর বলছে যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব বাড়ে। ভাই এরকম হবে জিনিসটা, যে অতিক্রান্ত দূরত্ব মানে কি? এই পেনটা এখানে ছিল, এটা ধরলাম 10 মিটার, এই যে ডিস্টেন্স এটা ধরছি এটা 10 মিটার, হ্যাঁ। তাহলে এখানে রেফারেন্স পয়েন্ট মানে এখানে আমি ধরে রেখেছি আপাতত পেনটা জিরোতে আছে, আর নিচে হচ্ছে 10 মিটার। এটা যখন ছাড়ছি প্রথমে কি হলো, নামছে নামছে নামছে, তাই তো? প্রথমে নামলো 1 মিটার, 2 মিটার, 3 মিটার, বাড়ছে না? ওটাই লেখা আছে যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রথম সেকেন্ড 1 মিটার গেল, দ্বিতীয় সেকেন্ড 3 মিটার বা 2 মিটার গেল, তারপরে 4 মিটার গেল। তাই সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব বাড়তে থাকছে। ত্বরণ আছে, ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি বাড়লে বস্তুর আর বেশি স্পিডে যাবে। ওই কারণে 1 সেকেন্ডে যত দূরত্ব অতিক্রম করেছিল পরের সেকেন্ডে আরো বেশি দূরত্ব অতিক্রম করবে। এটাই বলা আছে যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব বাড়ে। এটাতে তোমাদের বইয়ের ছবি, যেটা এটা পাথরের গতি। পরে বলছি আমি একটু। কোনো একটা বস্তুকে নাও বা পাথর কিছু নাও, সেটা উপরে ছড়ে দাও, সোজা হবে এভাবে। আমি যেভাবে ছুটছি, এটা এই মুক্তিটাকে যেভাবে ছুটছি উপরে, এইভাবে ছড়ে দাও, দেখো এটা হাতে এসে পড়ছে না, কারণ এটা যখন এটা ছুটছি তখন একটা ফোর্স দিচ্ছে উপরে, ফোর্স দেওয়ার ফলে আস্তে আস্তে ভেলোসিটি বাড়ছে, প্রথম অবস্থায় বাড়ছে কিন্তু, আর পৃথিবী নিচে দিয়ে ফোর্স দিচ্ছে, আস্তে আস্তে ভেলোসিটি যত উপরে যত কমতে থাকবে, দিয়ে একটা পোর্শনে গিয়ে জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সেই সময় যখন এটা জিরো হয়ে গেল, আমি যে ফোর্সটা দিয়েছিলাম সেই ফোর্সটা জিরো হয়ে গেছে, বাট নিচের দিকে এখন ফোর্স কাজ করছে। কোন ফোর্স? যে বলটা কাজ করছে মাধ্যাকর্ষণ শক্তির ফলে এখান থেকে আবার নিচের দিকে পড়তে শুরু করবে। যখন আমরা সোজা হয়ে উপরে ছড়বো তখন এই বস্তা ঠিক সোজা হয়ে নিচের দিকে পড়তে হয়, কিন্তু এটা যদি আমি একটু কোণ করে হালকা পাথরের দিক এখানে যেমন ছোড়া হয়েছে, যে হালকা প্যাচলা করে ছড়ে দিলাম, তাহলে বস্তু গতিটা এরকম হবে। যদি কোনো বস্তুকে আমরা এইভাবে না ছড়ে এইভাবে ছড়ে দিই, এদিকে কোণ করে এইভাবে 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 যদি ছড়ে দিই, তাহলে এই বস্তুটা আমি যেটা ফোর্স দিলাম সেটা এদিকে দিলাম, ফোর্সটা এফ, আর পৃথিবী কোন দিকে টানছে? বস্তুটাকে নিচের দিকে টানছে। অভিকর্ষ যে শক্তি, অভিকর্ষ যে বল দ্বারা নিচের দিকে টানছে, অভিকর্ষ বল শক্তি হবে না, এটা বল হবে। অভিকর্ষ বল দ্বারা নিচের দিকে টানছে, তাহলে বস্তুটা কি চলে যেতে পারবে? নিশ্চয় যেতে পারবে না। তো বস্তুটার গতিপথ এরকম হবে, আস্তে আস্তে এরকম কার্ভ দিয়ে এসে মাটিতে পড়বে, কারণ এর ফোর্স আমি যেটা দিই সেটা এদিকে, আর অভিকর্ষ যে বল সেটা হচ্ছে নিচের দিকে, এফ জি লিখলাম, এটা গ্র্যাভিটি। গ্র্যাভিটি মানে হচ্ছে অভিকর্ষ বল, এফ জি নিচের দিকে, আর আমার এফ হচ্ছে এই কোণ করে। ওই কারণে বস্তুটা সোজা না বেরিয়ে গিয়ে এই দিক দিয়ে এই যে কোণ করে গিয়ে মাটিতে এসে গ্রাউন্ডে এসে নামছে, মাটিতে এসে পড়ছে, এটা বলা হয়েছে। এটা হচ্ছে অভিকর্ষ স্থানের দিক, আর এটা হচ্ছে পাথরের গতি। আর আমি ফোর্স দিয়েছি এইদিকে আর অভিকর্ষ এইদিকে, তাই পাথরটা
এদিক দিয়ে বেরিয়ে না গিয়ে আস্তে 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 গিয়ে এই পোর্শনে এসে মাটিতে পড়বে। এখানে কি বলে দেখো, যে পৃথিবী থেকে আকাশে পাঠানো কৃত্রিম উপগ্রহকে এইভাবে ছড়ার ফলে তা পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। আমাদের লাইফে অনেক ক্ষেত্রে সিচুয়েশন আসে যে অনেক লোক আমাদের পছন্দ করে, যখন যে এসে দেখবে সব ঘটনা শেয়ার করে। আজ আমাদের কোনো অনেক সময় শুনতে ভালো লাগে না, তখন কি করি আমরা, যে ওকে যা তুই দূরে সরিয়ে দিই। ফের আসে, ফের আবার একটু বেশি বলে যে ভাই ভালো লাগছে না তুই চলে যা। পরবর্তী যখন আসে একবার, তখন এত জোরে এত মেজাজ দেখে বলে যে সে আর ফিরে আসে না। অ্যাকচুয়ালি আর্থের ক্ষেত্রে সে সেম জিনিসটা হয়, যে একটা বস্তুকে ওই যে কোন করে ছুড়লাম, উপর দিকে এভাবে একদম সোজা হয়ে ছড়া একটু মুশকিল, একটু বেশি ফোর্স লাগে। রকেটের ক্ষেত্রে যদি করা হয়, আসছি ওটা, যে কোন করে ছুটছি ওটাকে আস্তে আস্তে এত ফোর্স ইনক্রিজ করছি, মানে বল বাড়াচ্ছি, একটা সময় এমন হলো যে এত বল বাড়িয়ে দিয়েছে ওটা পৃথিবীর পুরো মাধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে গেছে, মানে মহাশূন্যে চলে যাচ্ছে। ওটা ওটা আর ফিরে আসবে না, একটা নির্দিষ্ট ফোর্স পর্যন্ত এটা হতে থাকে। ওই ফোর্সের উপরে গেলে ওই পৃথিবী, সেই বস্তুটা পৃথিবীতে আর ফিরে আসবে না, সেটা মাধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে বাইরে চলে যাবে। আর ওই ওই যে ফোর্স দিচ্ছে ওই ভেলোসিটিকে, ওই ফোর্সের ফলে একটা ভেলোসিটি আসবে নিশ্চয়ই, এফ ইকুয়াল টু এম ইন্টু এ। আর এ হচ্ছে ভি বাই টি, বেগ বৃদ্ধি হারকে বলা হয়। যে ত্বরণ থাকছে, ফোর্স দিচ্ছি, ত্বরণ থাকবে নিশ্চয়ই, আর ত্বরণের ফলে ভেলোসিটি বাড়তে থাকবে। একটা নির্দিষ্ট ভেলোসিটি এমন আসবে যে ভেলোসিটিতে আমরা বস্তুটা যদি ছুড়ি, সেটা আর পৃথিবীতে ফিরবে না, সেটা বাইরে চলে যায়। আর ওই পদ্ধতি কাজে লাগিয়ে কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর চারিদিকে ঘোরানো হয় এইভাবে। দেখো, এই যে প্রথম যে বস্তুটা ছোড়া হলো, এই প্রথম ক্ষেত্রে ভেলোসিটিটা কম দেওয়া হয়েছে, তারপরে আরো বেশি দেওয়া হয়েছে, তারপর আরো বেশি, তারপর আরো বেশি। এইখানে যে মানটা দেওয়া আছে, এটা একটা এক্সট্রিম, একটা ক্রিটিক্যাল কন্ডিশনে যে ভেলোসিটি সেটা দেওয়া হয়েছে। এই কন্ডিশনে যে ভেলোসিটি দিয়েছি, এই ভেলোসিটি দিলে সেই যে বস্তুটাকে বাইরে ছুটছি সেটা সেটা বাইরে চলে যাবে, গিয়ে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে, যেটাতে দ্বারা কৃত্রিম উপগ্রহকে অ্যাকচুয়ালি ইনসার্ট করা হয় পৃথিবীর বাইরে। আর এর চাইতেও যদি আমরা যদি বেশি ভেলোসিটি দিই, তাহলে সেটা আর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির নাগালে থাকবে না, সেটা বাইরে বেরিয়ে চলে যাবে। আর ওই যে ভেলোসিটি দ্বারা দেওয়া হয় সেটাকে বলে মুক্তিবেগ। মুক্তিবেগ, যে বেগ নিয়ে আলোচনা করছিলাম, ভেলোসিটি। মুক্তিবেগ কাকে বলে? যে বস্তুকে যতটা বেগে ছোড়া হলে বস্তুটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে যায়, সেই বেগকে বলা হয় মুক্তিবেগ। পৃথিবী মাধ্যাকর্ষণ শক্তি আছে, এটা সেন্টার পৃথিবীর, এটা হচ্ছে সারফেস, পৃথিবীর যে উপরে যে জায়গাটা যেখানে আমরা হাঁটাচলা করি, গাড়ি ঘোড়া সবকিছু চলছে, অ্যাকচুয়ালি যেখানে সবকিছু কাজ হয় সেটা বলে সেই জায়গাটা হচ্ছে পৃথিবীর সারফেস। এখান থেকে একটা বস্তু ছুটছে উপরের দিকে, রকেটকে যেটা ছোড়া হয়, রকেটকে ছুটছি ধরো, তো রকেট যখন ছুটবো তখন আমাদের খেয়াল রাখতে হবে যে রকেটের গতিবেগটা এত বেশি হবে, বা ওকে এতটা ফোর্স দেবো যাতে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি আছে তাকে ছাড়িয়ে ও যাতে বাইরে চলে যেতে পারে। যে মহাকর্ষের যে বলটা ওর অপোজিট দিকে, মানে ওর ফোর্সের অপোজিট দিকে, আমরা তো ফোর্স উপরের দিকে দিচ্ছি, আর এর উপর ফোর্স কাজ করছে নিচের দিকে, মানে পৃথিবীর দিকে। এই যে ফোর্সটা হবে, এর তুলনায় যখন এফ জি এর চাইতে যখন এফ ই এসকেপ, এসকেপ মানে পালিয়ে যাওয়া, যেটা মুক্তি বলছে, ওটাকে বলে এসকেপ ভেলোসিটি ইংরেজিতে। আর এফ ই এটা যখন বেশি হয়ে যাবে, তখন এফ জি এর চাইতে যখন এফ ই বেশি হয়ে যাবে, তখনই বস্তুটা বাইরে চলে যেতে হবে, তার আগে না। সেটাই বলা যে বস্তু যতটা বেগে ছোড়া হলে বস্তুটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে যায়, সেটাকে বলে মুক্তিবেগ। আর এই মুক্তিবেগের মান হচ্ছে 11.8 মিটার পার সেকেন্ড। অতএব আমরা কোনো বস্তুকে যদি 1 সেকেন্ডে কোনো বস্তুকে এতটা গতিবেগে যদি ছড়ি, যে যার 1 সেকেন্ডে ভেলোসিটি 11.8, মানে 1 সেকেন্ডে 11.8 মিটার দূরত্ব অতিক্রম করবে, সরি কিলোমিটার, এটা এটা কিলোমিটার হবে স্যার, মিটার হবে না, ওটা কিলোমিটার হবে। 11.8 কিলোমিটার পার সেকেন্ড স্কয়ার। এতটা দূরত্ব যখন অতিক্রম করে 1 সেকেন্ডে, তখন বস্তুটি পৃথিবীর বাইরে চলে যাবে এতটা গতিবেগ দিলে। তো ওকে, তাহলে আমাদের এখানে চ্যাপ্টার কমপ্লিট। যে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলে যে ফার্স্ট পার্ট ছিল, যে গ্র্যাভিটির যে পুরো যে পার্ট ছিল, প্রবাহের গতি, অভিকর্ষ ত্বরণ, যেগুলো ইনক্লুড ছিল সবাই আমরা করে দিলাম, এখানে কমপ্লিট হয়ে গেল আমাদের এটা। থ্যাংক ইউ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর যদি কোনো আজকের লেকচারে কোনো ডাউট থাকে তাহলে তুই কমেন্টে জানাও, আমি পরের দিন উত্তর দিয়ে দেবো এগুলোর। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো অবশ্যই, কারণ এখানে ক্লাস 8-এর প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও তোমরা পেয়ে যাবে। তো আজকের ক্লাস এখানে শেষ। ওকে, থ্যাংক ইউ, বাই।